পরবর্তী মৌসুমে লিভারপুলের কোচ কে হবেন, বায়ার্ন মিউনিখের কোচ কে হবেন, এই নিয়ে তুমুল প্রশ্ন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা একটা একটা করে নিই, একটা একটা করে কথা বলার চেষ্টা করি বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। কেমন আছেন নাবিল কায়সার? অত্যন্ত ভালো আছে। অত্যন্ত ভালো আছেন কেন? এবং নাবিল খানের সুস্থতা কামনা করছি, যাতে তাড়াতাড়ি এই জায়গা থেকে ভালোই তো করছেন, মানে ফুটবল নিতে আপনি আলোচনা তো করলে তো থামেন না, সমস্যাটা কোন জায়গায়? না, ওইটা যে পুরনো রোগ আর কি, থামি না, যে একটা সময় অনেক করতাম তো ওটার কিছু নস্টালজিয়া ফেরত যাই। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, মোহাম্মদ তাওসিফের আপনার দেখা সেরা ক্রিকেট ম্যাচ কোনটা? এটা আনডাউটেডলি 2019 বিশ্বকাপের ফাইনাল নিউজিল্যান্ড ইংল্যান্ড, যেটার আসলে ফয়সালা শেষ বলে গিয়ে হয়নি, 100 ওভারে তো হয়নি, সুপার ওভারে হয়নি, বাউন্ডারি কাউন্টিংয়ে গিয়েছে। ওই ধরনের ক্রিকেট ম্যাচ আর কখনো মনে হয় হবে না, এবং ওইটার সাথে কম্পিট করার মতো অন্য কোনো ম্যাচও দেখতে পাই। লাইভ দেখেছেন সেরা ম্যাচ বা কভার করেছেন? শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে বাংলাদেশের ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে একটা নির্ধারিত ওভারে ওই রানটা করতে হতো। সাকিব আল হাসান সম্ভবত 90-এর ঘরে একটা ইনিংস খেলেছিলেন। ওই সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারে, সেটা একটা বড় বিষয় ছিল, এবং একটা নির্দিষ্ট টার্গেটে নির্দিষ্ট ওভারের মধ্যে হারাতে পারে, সেটা আরো বড় চ্যালেঞ্জ ছিল। সেটা লাইভ দেখেছিলাম বা কভার করেছিলাম। ওইটা কত সালে? এটা 12-13 দিকে হওয়ার কথা। 12-13 দিকে। আমার সাল কখনো মনে থাকে না, মানে এক্স্যাক্টলি না, ধারে কাছে আমি যেতে পারি না, তাও গেস করে বললাম। আচ্ছা, যাই হোক, ফুটবল শো নিয়েই আমরা কথা বলছি, চিন্তা করবেন না, ফুটবলের প্রশ্নগুলোতেই আমরা একটা একটা করে আসি। প্রথম প্রশ্ন কি আমরা জাভির দিকে যাব নাকি? আমার কাছে জাভি রিলেটেড কোনো প্রশ্ন, জাভি রিলেটেড প্রশ্নটা পরেই নেই, মেইন শোতে কথা হয়েছে যেহেতু। মোহাম্মদ আজিমের প্রশ্ন, লিভারপুলের পরবর্তী সিজনের কোচ কে হতে পারেন? আর্নে স্লটের নাম শোনা যাচ্ছে, যিনি ফাইনুরদের কোচ। তাকে ঘিরে এখন প্রবল পরিমাণ গুঞ্জন, এবং সেই গুঞ্জনটা সত্যি হওয়ার সম্ভাবনাও নাকি বেশ ভালো। কিন্তু সমস্যা তার একটা, যে তিনি ডাচ লিগেই কোচিং করিয়েছেন, ফেইনুর্দকে আগেরবার ডাচ লিগ জিতিয়েছিলেন, এই সিজনে ডাচ কাপ তিনি জিতেছেন। যদিও ডাচ লিগে তিনি জিতেছিলেন সেটা এরিক টেন হ্যাগ যখন আয়াক্স থেকে চলে আসলেন তারপরে গিয়ে। আর টেন হ্যাগের যে সমস্যাটা হয়েছে, প্রিমিয়ার লিগে কখনো কোচিং না করার অনভিজ্ঞতা তাকে ভুগিয়েছে বলে কেউ কেউ মনে করেন। স্লটের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা সেরকম হতে পারে। আরেকটা ব্যাপার আছে এখানে, যে তার প্লেয়িং স্টাইল, আর্নে স্লটের যে প্লেয়িং স্টাইল, সেটা লিভারপুলের সঙ্গে নাকি খুব যায়। ফেইনুর্দকে আমি খুব বেশি ফলো করেছি এমনটা দাবি করবো না, কিন্তু খবর হচ্ছে যে লিভারপুলের ওই এনার্জেটিক গেগেন প্রেসিং টাইপ ফুটবলের মতোই তারা খেলতে চায়, প্রেস করে, এবং ওই এক্সাইটিং ব্র্যান্ডের ফুটবল তারা খেলে। এখন আপনি যে এনার্জির কথা বলছেন বা যে প্রেসিং ফুটবলের কথা বলছেন, সেটা কার আমলে এসেছে? সেটা ইউর্গেন ক্লপের আমলে এসেছে। এখন ইউর্গেন ক্লপ এই দলটাকে সাজিয়ে গেছেন একভাবে, সেখান থেকে যদি আপনি ধারাবাহিকতা ধরে রাখতে চান, সেক্ষেত্রে আপনার হিসাবটা একরকম হবে। আবার সেক্ষেত্রে হিসাবটা আসলে কি হবে? মানে লিভারপুল যাদেরকে খুঁজছে, লিভারপুল খুঁজছে খুব বড় নামের দিকে, কিন্তু তারা ঝুঁকছে না, যা আপনি বুঝতেই পারছেন, কারণ এর আগের নামটা ছিল আমরিম, এবারের নামটা আসছে আর্নে স্লট। তো এর পেছনে ডেটা ব্যাগড তাদের কিছু, মানে বড় নাম তো আসলে আপনার হাতে অপশনও তেমন নাই, এবং একসাথে যেহেতু অনেকগুলো ক্লাবই কোচ খুঁজছে, বড় নাম বলতে এখন কোচিং করাচ্ছেন না বা এর বাইরে আছেন, বা সামনের মৌসুমে হয়তো তিনি ফ্রি হবেন, এমন বড় নাম কে আছেন? জিনেদিন জিদান, জোসে মরিনিও, এর বাইরে তো আমার কারো কথা নাম মনে পড়ছে না। জোসে মরিনিও লিভারপুলের সাথে যান না, জিদান ইংলিশ জানেন না, তিনি ইংল্যান্ডে আসবেন না, বা ইংলিশ বলেন না, তিনি আসবেন না। তো সেই হিসাব করলে লিভারপুলের পরবর্তী কোচ কে হতে পারেন? আর্নে স্লটের পক্ষে এখন অনেক কথা শোনা যাচ্ছে। লিভারপুল যখন ক্লপকে নিয়োগ দিয়েছিল, তখনও তারা আসলে মানে নাম দেখে তারা কোচ নিয়োগ দেয় নাই। তাদের একটা টিম আছে, ডেটা অ্যানালিস্ট টিম, যারা ডেটা দেখিয়েছিল লিভারপুলের মালিক পক্ষকে, যে ক্লব যে ম্যাচগুলো বরুসিয়া ডর্টমুন্ডে হেরেছেন, সেই ম্যাচগুলো ইন্ডিভিজুয়াল কোনো একটা পারফরমার যদি ওই গোলটা মিস না করে গোল করতেন, তাহলে ওই মেট্রিকটা তার পক্ষে আসতো, ক্লপের দলের পক্ষে আসতো। এবং হেভিলি ডেটা ব্যাগড কোচ ছিলেন ইয়র্গেন ক্লপ, কিন্তু তার সঙ্গে একটা হিউম্যান ব্যাপারও ছিল। হিউম্যান ব্যাপারটা কি? ওই যে ক্লব যে ম্যাচ জিতে লিভারপুলের সাথে যে ব্যাপারটা যায়, আপনাকে ওই মানে আপনাকে রোবোটিক ওই ডেটাও বিশ্বাস করতে হবে, আবার আপনাকে ওই মানুষটাও প্রয়োজন যারা অ্যানফিল্ডকে তাকিয়ে দেবে। দিয়ে লিভারপুলকে আপনি সামলাতে পারবেন না, এটা কি বুঝাতে যাচ্ছেন? আর্নে স্লটকে দিয়ে টেন হ্যাগের কথা বলছি। টেন হ্যাগ ইউর্গেন ক্লপের ঠিক অপোজিট ক্যারেক্টার। ডাচ ক্যারেক্টারটা নাকি একটু আলাদা যতটুকু শুনেছি, এবং যতজন ডাচের সঙ্গে আমার পরিচয় হয়েছে তারাও আমাকে এই কথাই বলেছেন, যে ডাচরা নাকি হচ্ছে
এই যে বললাম যে আমি সাদাই হইতে হবে, এই সাদা যতক্ষণ পর্যন্ত আপনি কালো বলবেন ও মানবেই না, মানে তাদের ভেতরে এই ব্যাপারগুলো আছে। দেখা যাক শেষ পর্যন্ত লিভারপুলের কোচ কে হয়। লিভারপুল নিয়ে একটা প্রশ্ন আছে মোহাম্মদ সাজ্জাদ, সিজন শেষে লিভারপুলের ভরাডুবির কারণ কি? যখন ইনজুরির সমস্যা ছিল, বা আমি নিজে অ্যাড করছি, যখন মোহাম্মদ সালাহ ছিলেন না, আফ্রিকান নেশনস কাপ খেলতে চলে গেছিলেন, তখন তারা ফর্মে ছিল। যখন সবাই ব্যাক করলো, সালাহও ব্যাক করেছেন, তখন গিয়ে আসলে এই ভরাডুবির কারণ কি? এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে তাদের বেঞ্চ স্ট্রেংথ যথেষ্ট শক্তিশালী। আপনি যদি শুধু ফ্রন্টলাইনের কথা চিন্তা করেন, তাদের মাঠে যে 3 জন খেলছেন, তার বাইরে যে 3 জন বাইরে বসে আছেন, সেই 3 জনও যে কোনো কাউকে রিপ্লেস করতে পারেন, যেটা সাধারণত অন্যান্য ক্লাবগুলোতে আমরা দেখিনি। 19-20 ব্যাপারটা যেটা হয়েছে, লিভারপুল যে সময়গুলো জিতেছে সেই সময়গুলো জিতেছে কিভাবে? হার্ভি এলিয়টকে ইউরগেন ক্লপ নামিয়ে দিয়েছেন, হার্ভি এলিয়ট বক্সের বাইরে একটা শট করে গোল বের করে নিয়ে ম্যাচ জিতে নিয়ে এসেছেন। তারপরে হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইনজুর্ড হয়ে গেছেন, কর্নার ব্র্যাডলি সেখানে খেলে দিয়েছেন। এরকম তো হওয়ার কথা না, যে একটা রেডিমেড প্লেয়ার তো এরকম পেয়ে যাওয়ার কথা না। এই ব্যাপারগুলো মিলে গিয়েছিল, এখন মনে হচ্ছে যে মিলে গিয়েছিল। এবং ওই সময়টায় লিভারপুল মানে থাকে না যে টায় আপনার বেতন হচ্ছে 10,000 টাকা, আপনার মাস চলে 10,000 টাকাতেই, হ্যাঁ, তো ওরকম ভাবে লিভারপুলের দিন চলেছে। তখন মনে হচ্ছে খুব ভালো গেছে, কিন্তু যখন একটা সংকট তৈরি হয়েছে, যে মাসটায় আপনার হয়তো বেতন 10,000 টাকার জায়গায় আপনার 9,000 টাকা এসছে, বেতন হয়তো কম এসছে, সেই মাসে আপনি টানাটানিতে পড়ে গেছেন। আমার কাছে মনে হচ্ছে লিভারপুলের সমস্যা হয়ে গেছে হচ্ছে ওই জায়গাটায়। ওই শার্পনেসটা আর্সেনাল আর সিটি যেটা দেখিয়েছে, সেইটা আসলে লিভারপুল পুরো সিজন জুড়েই দেখায় নাই, বা ম্যাচ ডমিনেট কিন্তু ওই অর্থে তারা করে নাই। তারা আবার কিছু কিছু ম্যাচে তারা প্রচুর পরিমাণ ওয়েস্টও করেছে, গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করেও তারা গোল করতে পারে নাই, এটাও তাদের ভুগিয়েছে। আরেকটা জিনিসও কি হতে পারে কিনা, যখন তাদের অনেক বেশি ইনজুরি সমস্যা ছিল, যখন আফ্রিকান নেশনস কাপে তারা কিছু প্লেয়ার মিস করেছে, তখন তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তখন তারা ভেবেছিল যে এখন তাদের দল বিপদে আছে, তাদের ক্ষুধাটা বেশি ছিল, আর্চটা বেশি ছিল। যখন সবাই এসেছে, ওভার কনফিডেন্সও কি তাদেরকে পেয়ে বসছিল কি? এটা আসলে বলা খুব মুশকিল এখান থেকে। এটা আসলে প্লেয়াররাই ভালো বলতে পারবেন, বা কোচরা। আমি জানি না, কখনো আমার চোখেও পড়েনি ক্লবকে কেউ এই প্রশ্ন করেছেন বা ফুটবলারদেরকে। তবে ওটা হওয়ার, লিভারপুলের মতো প্রফেশনাল টিমে সেটা হওয়ার সম্ভাবনা একটু কম। আর চ্যাম্পিয়নশিপের তো একটা চাপ আছে, সেই চাপটা যখন একবার জেকে বসে, তখন তো বড় দলগুলো আসলে অনেক সময় নুয়ে পড়ে। যখন আপনি একটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন, সেটা এফএ কাপ বলুন বা ইউরোপা লিগ বলুন, তখন ওই চাপটা আরো বেশি করে পেয়ে বসে। আচ্ছা, পরের প্রশ্ন, সিফগাতুল্লাহর প্রশ্ন হচ্ছে, বায়ার্নের কোচ কি জিদান হতে পারবে? জিদান হতে পারবেন, কিন্তু জিদান সম্ভবত বায়ার্নের কোচ হচ্ছেন না। রালফ রানিয়েকের নাম শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে। ইনফ্যাক্ট সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রানিয়েক তিনি বলেছেনও যে বায়ার্ন মিউনিখের সঙ্গে তার কথাবার্তা চলছে। বায়ার্ন মিউনিখের সাথে রালফ রানিয়েকের হয়তো যায়, আপনি যে কথাটা ক্লপের ক্ষেত্রে লিভারপুলের সাথে বলেছিলেন, বা রালফ রানিক ম্যানচেস্টার ইউনাইটেডের এসে যেই কাজটা করেছেন বা তার যে দায়িত্বটা ছিল, সেটার থেকে আমার কাছে মনে হয় যে মিসম্যাচের তুলনায় বায়ার্নের সাথে ম্যাচিংটা তার হওয়ার সম্ভাবনা থাকে। মানে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের সময় দিয়ে বিচার করা যাবে না। তার দল অস্ট্রিয়া তো এবার ইউরোতে কোয়ালিফাই করেছে, এবং ইউরোতে তার দল থাকবে, অস্ট্রিয়াকে নিয়ে তিনি ডাগ আউটে থাকবেন। এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের কাছে মনে হচ্ছে এইটাই তাদের বেস্ট অপশন। তারা হয়তো 1 বছর অপেক্ষা করবে, রালফ রানিকে দিয়ে দেওয়া হলো, যেহেতু তিনি ভাস্টলি এক্সপেরিয়েন্সড, এবং তার তো ফুটবলিং মাইন্ড অন্য মাত্রার, নলেজ অন্য মাত্রার। বায়ার্ন মিউনিখের ওইটাই দরকার 1 বছরের জন্য। এরপর হয়তো তারা জাভি আলোনসোর দিকে টার্গেট নেবে, সেদিকে সবাই তাক করে বসে আছে। তো আপাতত মনে হচ্ছে অবস্থা চিত্তে রালফ রানিয়েক বায়ার্ন মিউনিখের নতুন কোচ হতে পারেন। আচ্ছা, প্রশ্ন নাফিস একটা প্রশ্ন করছেন, একেবারে শর্ট উত্তর দিলেই হয়। অ্যাস্টন ভিলা কনফারেন্স লিগ জিতলে ও টপ 4-এ থাকলে কোন টুর্নামেন্ট খেলবে? অ্যাস্টন ভিলা কনফারেন্স লিগ জিতলে টপ 4, যেহেতু অ্যাস্টন ভিলা এখন টপ 4-এ আছে, চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এটা অনেকে হয়তো জানেন না বা বোঝার বিষয় থাকে। যেটা উপরের লিগ, সেখানে যদি তিনি কোয়ালিফাই করে, সেটাই আসলে খেলবে। আচ্ছা, সীমান্ত বিশ্বাসের প্রশ্ন, স্টার্ট বেনসেল, রবসন, দিয়াবাতে, কর্নেলিয়াস স্টুয়ার্ট। রবসন স্টার্ট করবেন, সুলেমান দিয়াবাতে বেঞ্চ থাকবেন, কর্নেলিয়াস স্টুয়ার্ট সেল করে দিতে হবে। কোনো মানে ক্লিয়ার কাট আনসার। আচ্ছা, জেএস মাইনুল জমাদ্দার সাহেবের প্রশ্ন হচ্ছে, নেইমার কি কোপা আমেরিকা খেলবে? দেখেন, নেইমারের কোপা আমেরিকা খেলাটা অসম্ভব, মানে বাস্তবিক অর্থে সম্ভব না। নেইমারের যে এসিএল ইনজুরি হয়েছে, এরপরে
মাঠে ফিরতেই তার সময় লেগে যাবে। মাঠে হয়তো তিনি কোপা আমেরিকার ওই সময়টা ফিরবেন, কিন্তু ম্যাচ খেলার ফিটনেস তার পক্ষে উদ্ধার করা খুব কঠিন এখানে হয়ে আমার যাবে। কাছে পার্সোনালি মনে হয় যদি একই সমস্যা ইজিপ্টের হতো মোহাম্মদ সালাহর ক্ষেত্রে, সালাহ টুর্নামেন্টটা খেলতেন, তবে ব্রাজিল এখানে ম্যাচ ফিটনেস ছাড়া হঠাৎ করে 6 মাস ইনজুরিতে থাকা কাউকে ব্রাজিল স্কোয়াডে নামিয়ে রেখে দিবে না, বা ম্যাচে নামিয়ে দিবে না। তাও খেলতে পারছেন না, রিয়াল মাদ্রিদ ফিরেছেন কিন্তু কয়েক মিনিট করে খেলছেন। এসিএল ইনজুরি, ওই ইনজুরির পরে আপনাকে হচ্ছে যে আপনি 10 মিনিট একদিন খেলবেন, আরেকদিন 15 মিনিট খেলবেন, এইভাবে করে গ্র্যাজুয়ালি এটাকে ইনক্রিজ করতে হবে। পরের সিজন ছাড়া আসলে নেইমারের খেলার সম্ভাবনা নাই। আচ্ছা, কোপা আমেরিকা কই দেখবেন? ভালো একটা প্রশ্ন, কিন্তু কোপা আমেরিকা কই দেখবেন একটু অপেক্ষা করেন। আচ্ছা, কোনো হিন্ট দিবেন নাকি? না, নো হিন্টস, নো নাথিং। এএস প্রশ্ন করেছেন যে প্রিমিয়ার লিগময় শো কেন? এটার উত্তর আসলে ক্লিয়ার কাট, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগটাই জমে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ত্রিমুখী লড়াই চলছে টাইটেলের জন্য। আজকে গেল রাত পর্যন্ত আমরা এই কথাটা বলতে পারতাম, আজকে বলতে পারি কিনা জানি না। তার চেয়েও বড় কথা, বাকি লিগগুলো সব তো আসলে ফয়সালা হয়েই গেছে, তো প্রিমিয়ার লিগ নিয়ে কথা না বলে অন্য কিছু নিয়ে কথা বলাটা আসলে টাইম লসই হয়ে যায়। এক্স্যাক্টলি, মানে লা লিগা অলমোস্ট ডান, ফ্রেঞ্চ লিগ, না, সেরিয়া, গেল দিন তো আমরা লা লিগা নিয়েই বেশি কথা বলেছি। আমরা সেরিয়া নিয়ে কথা বলেছি, সেরিয়া নিয়ে কথা বলেছি, লা লিগা নিয়ে কথা বলেছি। যাই হোক, প্রশ্ন 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 আরেকটা প্রশ্ন হচ্ছে বিজয় জোয়ের প্রশ্ন, ডিরেক্ট ফ্রি কিক আর আমার কাছেও আছে এই প্রশ্নটা। স্বদেশ রিফাত ভাই, ফুটবলে ডিরেক্ট ফ্রি কিক ও ইনডিরেক্ট ফ্রি কিক একটু বুঝিয়ে বলবেন, তার ভাই জানতে চাইছেন, তার ভাইকে বোঝাতে পারছেন না। ডিরেক্ট ফ্রি কিক হচ্ছে যে যেই ফ্রি কিক থেকে আপনি সরাসরি গোলে যদি শট করেন তাহলে গোল হবে, আর ইনডাইরেক্ট ফ্রি কিক যেটা, সেখানে আপনাকে আগে একটা টাচ দিয়ে নিতে হবে, একজনের পাস থাকা লাগবে, এরপরে ওখান থেকে আপনার ফ্রি কিক হবে। ইনডাইরেক্ট ফ্রি কিক সাধারণত মানে মহা গুরুতর কিছু না হলে সেখানে ইনডাইরেক্ট ফ্রি কিক দেওয়া হয়। ওকে, ভোজন বর্মন, এমবাপ্পে কি আসলে রিয়ালে যাবে কিনা, এটা আমার প্রশ্ন না, এর সাথে যিনি প্রশ্নটা করেছেন সেটা জানতে চাই। গেলে কোন পজিশনে খেলবে, কারণ অনেকেই আসলে বলে যে ভিনিসিয়াস জুনিয়র লেফট সাইডে খেলেন, এমবাপ্পে গেলে এমবাপ্পে কোন জায়গায় খেলবেন। তবে পিএসজিতে এই মৌসুমে এমবাপ্পে লেফট সাইডে খেলছেন না, বেশিরভাগ সময় তিনি নাম্বার 9-এই খেলছেন, এবং পিএসজিতে নেইমার থাকাকালেও তো এমবাপ্পে নাম্বার 9-এ খেলেছেন বা লেফট সাইডে খেলেছেন, এবং এমবাপ্পে ফ্রান্সের হয়ে আমরা রাইট সাইডে অনেক সময় খেলতে দেখি। এমবাপ্পে এমন একজন প্লেয়ার যিনি যে কোনো পজিশনে, ফ্রন্ট লাইনে যে কোনো পজিশনে খেলতে পারেন, তাকে আপনি প্লে মেকার বানিয়ে দিলে প্লে মেকার পজিশনেও খেলে সব পজিশনেই খেলতে পারবেন। এবং যেটা হবে, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস হয়তো লেফট সাইডে এবার স্টার্ট করেছেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচে রদ্রিগোকে লেফট সাইডে খেলিয়ে দিয়ে কার্লো আনচেলত্তি ম্যাচ বের করে নিয়ে আসলেন। তো যখন আপনার হাতে এমবাপ্পে থাকবে তখন অপশন আরেকটা বেশি, এইভাবে চিন্তা করেন, একটা না একাধিক, তখন আপনি কতভাবে সাফল করতে পারবেন, যেই ম্যাচের যেরকম সিচুয়েশন সেই অনুযায়ী আপনি তাকে খেলাতে পারবেন। রদ্রিগোকে হয়তো কম্প্রোমাইজ করতে হবে, মানে স্যাডলি রদ্রিগোকে কিলিয়ান এমবাপ্পে আসলে হয়তো কম্প্রোমাইজ করতে হবে। আরেকটা প্রশ্ন, কে জাকির ইসলাম, এই প্রশ্নটা আমারও বা আমিও এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই। উনি অনেক লম্বা একটা প্রশ্ন করেছেন, আমি শর্টে তুলেছি, আলভারেজের কি করা উচিত। এখানে আসলে বলা হচ্ছে যে আলভারেজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন বা নাম্বার 9 পজিশনে খেলেন, তিনি ম্যানচেস্টার সিটির প্রজেক্টের কারণে ম্যানচেস্টার সিটিতে গেছেন, এবং হালান্ড যেহেতু আছেন, তাকে গেল মৌসুমে আমরা একেবারেই খেলতে দেখিনি। এই মৌসুমের শুরুর দিকে আমরা দেখেছি একই সাথে আলভারেজ এবং হালান্ডকে খেলিয়েছেন পেপ গার্দিওলা, পরের দিকে গিয়ে আমরা ওই জিনিসটা দেখিনি। আবার আলভারেজ আর্জেন্টিনাতে যেই পজিশনে খেলেন, যেই রোলটা প্লে করেন, সেটা সিটিতে তিনি কখনোই করতে পারছেন না। হালান্ড যখন অফ ফর্মে, তখনও তাকে নাম্বার 9 পজিশনে খেলানো হচ্ছে না। এটা থেকে আলভারেজের ক্ষতি হচ্ছে কিনা, বা আলভারেজের এখান থেকে আসলে কি করা উচিত, অন্য জায়গায় কি যাওয়া উচিত। আবার পেপ গার্দিওলার যেই তার কোচিংয়ে থাকারও অনেক সুফল আছে, কি করা উচিত আসলে? দেখেন, তার বয়স তো এমন আহামরি কিছু না, তাই না? আর ইউলিয়ান আলভারেজ যদি চান যে তিনি ক্লাব ছাড়বেন, তাকে পেতে বিশ্বের সব ক্লাবই আগ্রহী হবে, না হওয়ার কিছু, বড় বড় ক্লাব, সব বড় ক্লাবই আগ্রহী হবে। মানে আপনি রিয়াল মাদ্রিদের কথা বলেন, আপনি বার্সেলোনার কথা বলেন, আপনি বায়ার্ন মিউনিখের কথা বলেন, ইন্টার মিলান, ইউভেন্টাস, এসি মিলান, প্রিমিয়ার লিগের কোন ক্লাবে হয়তো তিনি যাবেন না, বা ম্যানচেস্টার সিটি তাকে বিক্রি করবে না, সেই হিসাব করে বলছি, বিএসজি, যে হোয়াটএভার। তো এই জায়গায় দেখেন, আলভারেজ আরেকটু ধৈর্য বোধ হয় ধরবেন, আরও একটা সিজন তিনি থাকবেন। আর লাস্ট সিজনে যে ট্রেবল জয়ী দলটা ম্যানচেস্টার সিটির, সেখানে ইউলিয়ান আলভারেজের একটা ভাইটাল রোল ছিল। সব সময় যে আপনার খেলাটা ওই 90 মিনিট খেলেই বাইর করতে হবে, ঘটনা তো তা না। এই সিজনের শুরুটায় মনে হচ্ছিল যে আরো বড় রোল তিনি প্লে করতে যাচ্ছেন, কিন্তু
যখন হল্যান্ড ইনজুর্ড ছিলেন তখনও মোটামুটি সার্ভিস দিয়েছেন। সিজনের শেষটা হয়তো এখনো পর্যন্ত সেরকম অর্থে আজকে যেমন হয়তো শুরু করবেন, আজকে যেমন স্টার্ট করতে পারেন ব্রাইটনের সাথে, এবং এই ম্যাচটায় দেখা যাবে যে তাকে ঘিরেই অনেক পরিকল্পনা থাকবে। এখনই কি খুব হতাশ হওয়ার কারণ আছে কিনা আমি খুব জানি না। মানে এটা হয়তো অনেক আর্জেন্টাইন ফ্যানরা মনে করেন এই কারণে যে তারা চান যে কোনো একটা টিমের মেইন ম্যান হয়ে যান ইউলিয়ান আলভারেজ, কিন্তু ম্যানচেস্টার কিন্তু ম্যানচেস্টার সিটিতে আসলে মেইন ম্যান বলে কিছু নাই। আপনি চিন্তা করে দেখেন, ম্যানচেস্টার সিটির কোনো মেইন ম্যান নাই। ম্যানচেস্টার সিটি ইজ ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির মেইন ম্যান হচ্ছে পেপ গার্দিওলা, যিনি বাইরে থাকেন। হ্যাঁ, যিনি এবার বাইরে থাকেন। তো ওটার হিসাবই আসলে আলাদা। এই মুহূর্তেই ইউলিয়ান আলভারেজের ক্লাব ছাড়াটা আসলে একটু বেশি দ্রুত সিদ্ধান্ত হয়ে যাবে। আমার কাছে লাস্ট প্রশ্ন, মেহরাব হোসেন, জিকো কি আসলে থার্ড চয়েস গোলকিপার কিনা? দেখেন, জিকো থার্ড চয়েস গোলকিপার কিনা জানি না, থার্ড চয়েস গোলকিপার না। জিকো এখন বসুন্ধরা কিংসের হয়ে নিয়মিত লিগে খেলছেন, আর এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ জাতীয় দলের মিতুল মার্মার সঙ্গে তার লড়াইটা, যেহেতু তিনি যখন ছিলেন না জাতীয় দলে তখন মিতুল মার্মা ভালো করেছেন বলে মিতুল মার্মাও তার দাবিটা জানিয়ে রেখেছেন। এবং ফুটবল এরকমই একটা খেলা, আপনি একদিন আপনার জায়গা যে কোনো সময় যে কোনো বিশেষ করে গোলকিপিং পজিশনটা, এটা আপনি একদিন বিশ্রামে গেলে আরেকদিন আপনার জায়গা অন্য কেউ নিয়ে নিতে পারে। আপনাকে ধৈর্য ধরতে হবে, যখন আপনার সময় আসবে সেই সময় গিয়ে আবার আপনাকে নিজেকে প্রমাণ করে আসতে হবে। ভেরি চ্যালেঞ্জিং। আচ্ছা, মানে 1 নাম্বার এবং 2 নাম্বার গোলকিপার হিসেবে আমার প্রশ্ন আর কি, টপ অফ দ্য মাইন্ড কার কথা মনে করে? মানে কিসে? মানে ধরেন কানের সাথে লেমনের একটা, আপনি বাংলাদেশে দেখেন না, আমিনুল আর বিপ্লব। মানে বাংলাদেশ তো সব সময় এই দ্বন্দ্বে ছিল, আমিনুল ইসলাম নাকি বিপ্লব, কাকে খেলানো হবে। আমিনুল ইসলামই বেশিরভাগ সময় হয়তো খেলেছেন, তারপরে বিপ্লব খেলেছেন। এই যে মানে বাংলাদেশ কিন্তু হিস্টোরিক্যালি সব সময় ভালো গোলকিপার প্রডিউস করে গেছে, মানে মানসম্পন্ন গোলকিপার তার হয়তো মানসম্পন্ন গোলকিপার যাদেরকে বিদেশের ক্লাব থেকেও অনেক সময় অফার করা হয়েছে। আচ্ছা, শেষ প্রশ্নটা করে নেই। সাজিদুর সাগরের প্রশ্ন, ব্রুনো ফার্নান্দেজ আবারও ইউনাইটেড ফ্যানদের বোঝালো কেন তিনি ম্যান ইউনাইটেডের হয়ে খেলে থাকেন। ব্রুনো ফার্নান্দেজ কি নিজের ক্যারিয়ার ইউনাইটেড থেকেই শেষ করবেন? আমার মন্তব্য জানতে চাইছেন। আচ্ছা, ব্রুনো ফার্নান্দেজ ইউনাইটেডের ক্যারিয়ার শেষ করবেন কিনা জানি না, তবে ক্যারিয়ারের প্রাইম টাইমটা তিনি ইউনাইটেডেই দিয়েছেন। আর গেল 1 মাসের তার পারফরমেন্স যেমন দুর্দান্ত, ইউনাইটেড যখন খুব খারাপ করে তখন আবার তিনি নেগেটিভ কিছু ভাইব দিয়েছেন বলে অনেকে সমালোচনা করেছিলেন তার। সব কিছু ভালো মন্দ মিলিয়েই ব্যাপারটা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড লাকি যে ব্রুনো ফার্নান্দেজের মতো প্লেয়ার তারা এখনো ধরে রাখতে পেরেছে, এবং তার প্রাইম টাইমের সার্ভিসটা তিনি ম্যানচেস্টার ইউনাইটেড দিচ্ছেন। এবং আপনি অন্য যেই প্রশ্নের যেই পার্টটা ছিল যে ব্রুনো ফার্নান্দেজ কি ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিয়ার শেষ করবেন কিনা, সেটার উত্তর না দিয়ে বরঞ্চ বলি লিওনেল মেসিও বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করেনি। তো এই উত্তর আসলে দেওয়া যায় না। আপনি ডিপ্লোম্যাটিক উত্তর দিলাম না, আবার দিয়েও দিলাম। ভালো ডিপ্লোম্যাট হতে পারতেন কিন্তু আপনি। শেষ করেন, খুবই ভালো অ্যান্সার দিয়েছেন। কারণ আমি কোনো অ্যান্সার দিতে পারি না, মানে আমি দিলে আমি সরাসরি অ্যান্সার হয়ে যায়, ঘুরায় পেঁচায় যাইতে গেলে ব্যাপারটা আমার নাটক হয়ে যায়। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এই ছিল আমাদের বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.